মেথড হচ্ছে 25°C তাপমাত্রায় 1.5 লিটার আয়তনের একটি পাত্রে 2.75 মোল নাইট্রোজেন ও 5.85 মোল H2 কে নিয়ে একটা বিক্রিয়া ঘটায়। বিক্রিয়ায় 12% নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। KCKP এর মান কত? এটাও কিন্তু বিয়োজন মাত্রার একটা ম্যাথ, বাট পার্থক্যটা কি আগের জায়গায়? আগের থেকে এটার পার্থক্য হচ্ছে আগে আমাদের পরিমাণ দেওয়া ছিল না বিক্রিয়কের, বাট এটাতে কি দেওয়া আছে? বিক্রিয়কের পরিমাণ যেটা সেটা দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে চলো এই ম্যাথটা আমরা করে ফেলি। তো তোমরা কোয়েশ্চেন তুলে ফেলো। মজা, বুঝছো? মজা প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা টাইপের ম্যাথ অনেক ভালো লাগতেছে ম্যাথ, অসাধারণ। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, পারলে দেখবা ভালো লাগে। ঠিক আছে, তোমরা যখন অনেক বেশি হতাশ হবা, তখন হতাশা কাটানোর উপায় কি জানো? কি হতাশা কাটানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে যে কোনো একটা এক্সামে ভালো করে ফেলা। দেখবা হতাশা দূরে চলে গেছে, নাই হয়ে গেছে। ঠিক আছে, বাই চান্স কোন একটা এক্সামে যদি তুমি ভালো করে ফেলো, দেখবা কোনো হতাশা নাই। এটাই একমাত্র ওয়ে পড়াশোনার হতাশা কাটানোর। তো পড়াশোনার হতাশা আসছে এজন্য তুমি এক্সাম দিবা না, এই জিনিসটা আসলে ইফেক্টিভ না। তুমি এক্সাম দিয়ে ফেলো, বাই চান্স একটা এক্সাম ভালো হইলে তোমার হতাশা চলে যাবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিই। আর ভাইয়া যদি না ভালো হয় তাইলে হতাশা যাবে না। এখন না ভালো, শোনো দেখো, না এক্সাম না দিলেও তুমি হতাশ থাকবা, আবার কি খারাপ হইলেও হতাশ থাকবা। তার চেয়ে দিয়ে মানে দিলে কি হয়, ভালো করার একটা চান্স থাকে। তার মানে কি হতাশা কাটানোর কিন্তু একটা চান্স থেকে যায়। ঠিক আছে, তো তার চেয়ে দেওয়াই ভালো, বেটার। তাহলে কোয়েশ্চেনটা তুলে ফেলছো সবাই? তুলে ফেলছো? তুলে ফেলো। 25°C তাপমাত্রায় 1.5 লিটার আয়তনের একটি পাত্রে 2.75 মোল নাইট্রোজেন, 5.85 মোল হাইড্রোজেন। তো এরা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মিউট করে ফেলো যারা আচ্ছা, তো দেখো তো এরা হচ্ছে করে, যার মধ্যে কি 12% নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তার মানে নাইট্রোজেনের বিয়োজনের মাত্রা কত? 12%। ঠিক আছে, নাইট্রোজেনের বিয়োজনের মাত্রা 12%, এটা দেওয়া আছে। তো কেপি এবং কেসি এর মান বের করতে বলছে তোমাদের। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় কে কত পরিমাণ ছিল সেটা আমরা লিখে ফেলি শুরুতে। আমি ম্যাথ শুরু করলাম। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন ছিল কত মোল? 2.75। হাইড্রোজেন ছিল কত মোল? 5.85 মোল। অ্যামোনিয়া কত মোল বলো তো ভাইয়া? 0 মোল। ঠিক আছে, সবাই কোয়েশ্চেন তুলছো ভাইয়া এবং আপুরা? হ্যাঁ ভাইয়া তুলছি। আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ ছিল এটা তোমাদের জানা আছে। তো সাম্যাবস্থায় এটা তোমার বের করা লাগবে। ঠিক আছে, সাম্যাবস্থায় এটা তোমার বের করা লাগবে। এখন সাম্যাবস্থায় বের করার জন্য দেখো ভাইয়া, নাইট্রোজেন কি পরিমাণ বিয়োজিত হয়। ঠিক আছে, কি পরিমাণ নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তার মানে কত পার্সেন্ট বিয়োজিত হয় সেটা তোমার দেওয়া আছে। তার মানে নাইট্রোজেনের বিয়োজনের মাত্রা আলফা ইজিক্যাল টু কত? 12%, এটা তোমার দেওয়া আছে। তো 12% মানে কি বলতো ভাইয়া? 12/100, তাই না? 12/100 মানে কত? 0.12। তাহলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা 0.12 তোমাকে দেওয়া আছে। কেউ কি আমাকে বলতে পারবা নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ এক্স এর মান কত হবে? 0.12। আচ্ছা, a ইনটু আলফা। কে জানি বলতেছে 0.12, সে আসলে ভুল বলতেছো। ঠিক আছে, যে 0.12 বলতেছো সে আসলে কি বলতেছে? ভুল বলতেছো। 2.75 থেকে বিয়োগ হবে। আচ্ছা দেখো, তো আমরা বিয়োজনের পরিমাণ কিভাবে বের করি? আদি পরিমাণের সাথে আমরা কি করি? বিয়োজন মাত্রাকে গুণ করে দিই। তাহলে আদি মোল সংখ্যা কত? 2.75। এইখানেই পোলাপান ভুল করে, এখানেই পোলাপান ভুল করে। দেখো আদি মূল সংখ্যা কত দেওয়া আছে? 2.75 দেওয়া আছে। তার সাথে আমরা কি গুণ করব? বিয়োজন মাত্রা গুণ করব। এই গুণফলটা কার সমান হবে? বিয়োজনের পরিমাণের সমান হবে। তাহলে কত আসে বলো? কত আসে বলো? 0.33। এত মোল? তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে নাইট্রোজেন কি করে? এত মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। তাহলে বলো তো ভাইয়া, নাইট্রোজেন আগে ছিল 2.75 মোল, বিয়োজিত হয় বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে 0.33 মোল। তাহলে বলো তো সাম্যাবস্থায় কত মোল অবশিষ্ট থাকবে? কত? 2.42। এই যে 2.75 থেকে আমরা 0.33 বিয়োগ করে ফেলবো, তাহলে কত পাবো? 2.42 মোল। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন কত মোল আছে? 2.42 মোল আছে। এখন বলো তো ভাইয়া, 1 মোল নাইট্রোজেন কয় মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে? 3 মোল। 3 মোল। তাহলে নাইট্রোজেন এখানে বিক্রিয়া করছে কত মোল? 0.33 মোল। তাহলে বলো তো হাইড্রোজেন কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করবে? 3 into 0.33। 3 into 0.33 মোল। তাহলে কত মোল হয়? 0.99। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আগে ছিল হাইড্রোজেন আগে ছিল 5.85 মোল, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে 0.99 মোল। বলো তো কত মোল অবশিষ্ট আছে? 4.86।
4.86 মোল। ঠিক আছে, এই ম্যাথটা একটু ভালোভাবে করবা, ভালোভাবে বুঝে বুঝে করবা। এখন বলো তো ভাইয়া 1 মোল নাইট্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়? 2 মোল। তাহলে নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কত মোল? 0.33 মোল। তাহলে অ্যামোনিয়া কত মোল উৎপন্ন হবে? তার দ্বিগুণ, 0.66 মোল। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার পরিমাণ পেয়ে গেছো ভাইয়া? পেয়ে গেছো? জি ভাইয়া। সাম্যাবস্থায় প্রত্যেকটার পরিমাণ পেয়ে গেছো এবং তোমার কেসি কেপি বের করতে হবে। বলো পাত্রের আয়তন দেওয়া আছে নাকি টোটাল চাপ দেওয়া আছে? আয়তন আয়তন। তাহলে কেসি আগে বের করবা নাকি কেপি আগে বের করবা? কেসি কেসি আগে বের করবা। তাহলে কেসি বের করার জন্য সাম্যাবস্থায় প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা বের করা লাগবে। তাহলে বের করে ফেলো। তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা কত? 2.42 ডিভাইড বাই কত? পাত্রের আয়তন কত? 1.5। ঠিক আছে। হাইড্রোজেনের ঘনমাত্রা কত? সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 4.86 ডিভাইড বাই কত? পাত্রের আয়তন 1.5। ঠিক আছে। তারপরে অ্যামোনিয়ার ঘনমাত্রা কত? অ্যামোনিয়ার ঘনমাত্রা হচ্ছে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ মানে মোল সংখ্যা ডিভাইড বাই কত? পাত্রের আয়তন 1.5। কত হয় দেখো তো, এই তিনটা মান কত আসে? ফার্স্ট এরটা 1.61 1.61 মোলার। ঠিক আছে। তারপর একটা 3.24 3.24 মোলার। তারপর একটা 0.44 0.44 মোলার। ঠিক আছে। সংখ্যাগুলো যাই আসুক, আমি ট্রাই করছি বইয়ের সংখ্যা রাখার, বইয়ের ম্যাথ রাখার। যখন হচ্ছে বই আমি খুঁজতে একটু কষ্ট হইতেছিল তখন আমি নিজে ম্যাথ করছি। ঠিক আছে, নিজের সংখ্যাগুলো ওই অনুসারে চেঞ্জ করছি। ঠিক আছে। তো এখন বলো তো, আমরা ঘনমাত্রা পেয়ে গেছি, কেসি এর মান কিভাবে বের করবো? তাহলে কেসি এর মান এভাবে বের করবো। কেসি ইজ ইকুয়াল টু কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এবং তাদের পাওয়ার কি হবে? তাদের সহগ। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা টু দি পাওয়ার কত? 2 ডিভাইড বাই কি? বিক্রিয়কের ঘনমাত্রা কত? নাইট্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার 1, হাইড্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার কত বলো তো ভাইয়া? 3। তাহলে বলো অ্যামোনিয়ার ঘনমাত্রা কত? 0.44। অবশ্যই সাম্যাবস্থার ঘনমাত্রা ভাইয়া, সাম্যাবস্থার জিনিসপত্র আমাদের লাগবে, অন্য অবস্থার জিনিসপত্র দিয়ে আমাদের কাজ নেই। নাইট্রোজেনের ঘনমাত্রা কত? 1.61। তারপর কত? 1। হাইড্রোজেনের ঘনমাত্রা কত? 3.24। তারপর কত? 3। তাহলে বলো তো কেসি এর মান কত আসে? বের করে 3.54 into 10 inverse 3. 3.54 ইনটু tan ইনভার্স 3। একক কি হবে? একক কি হবে? Molar inverse 2. হ্যাঁ, মোল পার লিটার টু দি পাওয়ার কত? ভাইয়া এমসিকিউ ভুল করি, ভাইয়া আমি যদি ফাইনাল এক্সামে এমসিকিউ ভুল করিও তাও বলবো ভাইয়া ইনশাআল্লাহ সাম্যাবস্থা ভালো করে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারলেই হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেই হয়েছে। তো এই ম্যাথগুলো যেগুলো করাইছি এগুলোর পরে বইয়ের কোনো ম্যাথে আসলে সমস্যা থাকার কথা না, মানে শেষ করার পরে আজকের ক্লাস। সমস্যা থাকলে অবশ্যই আমি 24/7 মানে 24 ঘন্টা ওপেন আছি। তোমরা তোমাদের সময় মতো মেসেজ দিয়ে রাখবা যে এই ম্যাথে সমস্যা, আমি আমার সময় মতো কি আনসার দিয়ে রাখবো যে এই ম্যাথের এই আনসার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর মান কত? ডেল্টা এন এর মান হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস কত? বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে উৎপাদের টোটাল কত? 2, বিক্রিয়ক হচ্ছে 4। তাহলে ডেল্টা এন এর মান হচ্ছে 2 - 4 মানে -2। ঠিক আছে, তাহলে বসাই দাও -2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কেসি। এবার কেপি এর মান কিভাবে বের করবো বলো? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু পাওয়ার ডেল্টা এন। তো এটা আমি আর বের করবো না, একক টেকক সবগুলা তোমরা কি বের করে ফেলো। তাহলে বলো কত আসে আনসার? আমার 2.116 আসছে। 2.116 একক কি? এটিএম ইনভার্স 2। ATM inverse 2. আচ্ছা, ভেরি গুড। এটা তোমরা করো। মানগুলা তো প্রথমে বসাইছি, কি মান বসাইতে হবে? তাপমাত্রা কেলভিন স্কেলে আর এর মান 0.0821। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাথ সবাই বুঝতে পারছো? আর কয়টা? আর এটা কয় নাম্বার ছিল? 7 আর 2টা। আচ্ছা দেখো, এখানে মেইন একটা জায়গায় ঝামেলা হয়, কি বলতো ভাইয়া? বিয়োজনের পরিমাণ নির্ণয়ে। ঠিক আছে, বিয়োজনের পরিমাণ। এই যে শুরুতে একজন বলে ফেলছিল না যে ভাইয়া এখানে নাইট্রোজেনের সহগ 1 মানে বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ সমান হবে। এই জিনিসটা আসলে ভাইয়া লেম কথা, এটার আসলে কি নাই, কোনো যুক্তিই নাই। ঠিক আছে, বিয়োজনের পরিমাণ আমরা কিভাবে বের করি? আদি মূল সংখ্যার সাথে বিয়োজন মাত্রা গুণ করে আমরা বের করি। ঠিক আছে, আদি মূল সংখ্যার সাথে আমরা বিয়োজন মাত্রা গুণ করে আমরা কি করি? বিয়োজনের পরিমাণ যেটা সেটা বের করি। ঠিক আছে, তো আমরা এই যে বিয়োজনের পরিমাণটা বের করছি, এখানে 95% স্টুডেন্ট ধরা খেয়ে যায়। ঠিক আছে, তারা মনে করে, তারা তো একটা জিনিস শিখে আসছে যে বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ সমান এই জিনিসটা,
ঠিক আছে, তো তারা কি করবে 0.12 বিয়োগ করে দিবে সিম্পলি। তো এই জিনিসটা আসলে ঠিক না, রাইট না। তো এটা তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, সুন্দরভাবে হ্যান্ডেল করবা। এজন্যই আমার আসলে এত কথাবার্তা বিয়োজন মাত্রা বিয়োজনের পরিমাণ নিয়ে তোমাদের এত বেশি কথা আসলে। তো বইতে তোমরা এই জিনিসগুলো নিয়ে প্রচুর সমস্যা ফেস করবা। তো এজন্যই আমি কি বলি, বইতে যখন তোমরা পড়বা বা ম্যাথ গুলা করবা তখন আমার নোটটা সামনে রাখবা, ঠিক আছে। নোট সামনে রেখে বইতে যদি উল্টাপাল্টা কথা লেখে তাহলে বুঝে নিবা যে বইতে ভুল ভুল কথা বলছে, ঠিক আছে, বা বইতে সুন্দরভাবে বলতে পারেনি, ঠিক আছে। তো এই জিনিসগুলা এভাবে হ্যান্ডেল করবা, কেমন? তাহলে এই ম্যাথটা শেষ হলো, তো চলো পরের ম্যাথটা করি। তাহলে পরের ম্যাথ 700 কেলভিন তাপমাত্রায়, এটা আবার রুয়েটে 3 বার আসছে, ঠিক আছে, এটা আবার রুয়েটে 3 বার আসছে অনেক আগে। তো 700 কেলভিন তাপমাত্রা ও 20 এটিএম চাপে অ্যামোনিয়া বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে নাইট্রোজেন অ্যামোনিয়া এই বিক্রিয়াটা ঘটে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া থাকে। সাম্যাবস্থায় কি থাকে? 16% মোল অ্যামোনিয়া থাকে। বলছে কেপি কেসি কত, তো এখানে তো ঝামেলা বাইধা গেল। 16% মোল অ্যামোনিয়া থাকে সাম্যাবস্থায়, এই জিনিসটা আসলে কি বোঝায়? তো কোশ্চেনটা লিখে ফেলো, লিখে ফেলো ভাইয়া কোশ্চেনটা। 16% বাকি থাকে। আচ্ছা দেখতেছি 16% মোল অ্যামোনিয়া সাম্যাবস্থায় থাকে মানে এই জিনিসটা আমরা বলতেছি, ঠিক আছে। ভেরি গুড ইসরাফিল। ইসরাফিল ভাইয়া সবকিছুই পারে। এই শোনো, এভাবে বলতে হয় না, ঠিক আছে। সবাই সবকিছু পারে না, বাট ইসরাফিলের শিখার ইচ্ছা অনেক বেশি, ঠিক আছে, এই জন্য সে আগে ভাগে বই পড়ে ফেলছে। তোমরা হচ্ছে বই পড়ো নাই। ইসরাফিল এত পড়াশোনা করতে নাই, বুঝছো ইসরাফিল? ডিমোটিভেট করতেছে, এর এর জুতা মারো, এর মুখে জুতা মারো সবাই মিলে। যেই ডিমোটিভেট করবে, শোনো, ইন্টার লাইফে মোটিভেশন সবচেয়ে বড় জিনিস। যেই ডিমোটিভেট করতে আসবে তারা ধরে পিটাবা একদম, মানে দরকার নেই এরকম বন্ধু, তুই আমাকে ডিমোটিভেট করিস, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, এরকম ডায়লগ দিয়ে ফেলবা ডিরেক্ট ভাইয়া, ঠিক আছে, ডিরেক্ট। জি ভাইয়া। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, সিরিয়াস কথাবার্তার ফাইজলামির মধ্যে পার্থক্য আছে। বন্ধুরা ফাইজলামি করে, ফাইজলামিকে সিরিয়াসলি নিবা না, সিরিয়াস কথাকে ফাইজলামি নিবা না, ঠিক আছে। জি ভাইয়া। এই জিনিসটা পার্থক্য বুঝে সেই অনুসারে ইয়ে করবা। কেউ যদি সিরিয়াসলি তোমাকে ডিমোটিভেট করার ট্রাই করে, তাকে বন্ধু হিসেবে রাখার কোনো মানে নেই, অ্যাটলিস্ট ইন্টার লাইফে না। এগুলা খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর এই প্রাণীগুলা। আচ্ছা তাহলে চলো প্রাথমিক অবস্থায় লিখে ফেলি। তো প্রাথমিক অবস্থায় কে কত পরিমাণ ছিল এই জিনিসপত্র কি দেওয়া আছে এখানে? এই দেওয়া আছে? না ভাইয়া। নাই, খা খা মরুভূমি, ঠিক আছে, অন্ধকার, ঠিক আছে। সাম্যাবস্থা, সাম্যাবস্থায় কে কত পরিমাণ এটা কি দেওয়া আছে? না, খা খা মরুভূমি। এখন তাইলে আমরা ম্যাথ কিভাবে করব? বাট একটা ভাইয়া ইনফরমেশন দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় শক ধরে নিব না আমরা? দেখো আমি বলতেছি, সমস্যা নেই, হ্যাঁ ধরতে পারো, সমস্যা নেই, ধরতে পারো, সহগ ধরতে পারো। তাইলে এখানে হবে 2, এখানে হবে কি 0, এখানে হবে 0। যদি প্রাথমিক অবস্থায় সহগ ধরে নাও ধরতে পারো, বাট না ধরেও করা যায়, ঠিক আছে, না ধরেও করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রাথমিক অবস্থায় দেওয়া নেই, সাম্যাবস্থায় কি দেওয়া নেই, বাট একটা কথা তোমাকে বলা আছে, সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া থাকে। তো এই কথাটার অর্থ অর্থ কি? মনে করো তুমি একটা বিক্রিয়া যে করাবা, এই বিক্রিয়াটা কি একটা পাত্রে করবা না? এই বিক্রিয়াটা কি অবশ্যই একটা পাত্রে করবা। এই পাত্রে টোটাল কে কে থাকবে? নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, অ্যামোনিয়া থাকবে, 3টা জিনিস থাকবে, তাই না? 3টা জিনিস থাকবে, তাহলে 3টা জিনিসের টোটাল একটা মোল সংখ্যা থাকবে না? জি ভাইয়া। ওই টোটাল মোল সংখ্যার কত পার্সেন্ট অ্যামোনিয়া থাকবে বলো তো ভাইয়া? 16% অ্যামোনিয়া থাকবে। এটা তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে বিক্রিয়াটির সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া থাকে। এর অর্থ কি? তোমার যে টোটাল মোল সংখ্যা আছে, টোটাল মোল সংখ্যার কত পার্সেন্ট অ্যামোনিয়া? 16% হচ্ছে অ্যামোনিয়া। তার মানে সাম্যাবস্থায় তোমার যত মোলই থাকুক না কেন, সাম্যাবস্থায় তোমার যত মোলই থাকুক না কেন, তার মধ্যে অ্যামোনিয়া থাকবে কত মোল? কত পার্সেন্ট? 16%। তাহলে সাম্যাবস্থায় যদি টোটাল মোল সংখ্যা হয় 100, তার মধ্যে অ্যামোনিয়া থাকবে কত মোল? 16 মোল, ঠিক আছে। অ্যামোনিয়া থাকবে কত মোল? 16 মোল, ঠিক আছে। যদি অ্যামোনিয়া থাকে হচ্ছে 16 মোল, ঠিক আছে, ধরে নাও, তাহলে সাম্যাবস্থায় তুমি ধরে নিলা টোটাল আছে 100 মোল, তার মধ্যে অ্যামোনিয়া থাকবে কত মোল? 16 মোল, 16 মোল, ঠিক আছে। সাম্যাবস্থায় অ্যামোনিয়া থাকবে হচ্ছে 16 মোল। তাহলে বলো তো ভাইয়া, সাম্যাবস্থায় অ্যামোনিয়া যদি থাকে 16 মোল, তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে? একটু ইয়ে করে বলো, অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে বলো?
অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে সাম্য অবস্থায়? 16/100 আচ্ছা দেখো এক্স্যাক্টলি মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ হচ্ছে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই কি টোটাল মোল সংখ্যা। তাহলে দেখতেছো ভাইয়া আমরা এক্স্যাক্টলি জানি না যে অ্যামোনিয়া কত পরিমাণ আছে বা নাইট্রোজেন কত পরিমাণ আছে, হাইড্রোজেন কত পরিমাণ আছে, কিন্তু আমরা এখানে অ্যামোনিয়ার যে মোল ভগ্নাংশ সেটা এক্স্যাক্টলি বের করে ফেলতে পারতেছি না কত পার্সেন্ট আছে। কত কত 0.16। তাহলে অ্যামোনিয়ার যে মোল ভগ্নাংশ সেটা কত 0. তো লিখে ফেলো 16% অ্যামোনিয়ার পাশাপাশি ওই কত পার্সেন্ট 21% হচ্ছে নাইট্রোজেন থাকে। এটা আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে? বাকিটুকু হাইড্রোজেন। তাহলে 21% কত 21% নাইট্রোজেন, এটাও তোমরা একটু অ্যাড করে ফেলো। সাম্য অবস্থায় 16% অ্যামোনিয়ার পাশাপাশি কি আছে 21% নাইট্রোজেন আছে। তাহলে বলো তো ভাইয়া আমরা অ্যামোনিয়ার কি পেয়ে গেছি? মোল ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে বলো তো অ্যামোনিয়ার আংশিক চাপ পি অ্যামোনিয়া কত হবে? বলো পি অ্যামোনিয়া কত হবে? 16/100 ইন্টু 20। শোনো আংশিক চাপ সমান কি? আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত 0.16। বলো তো পাত্রের মোট চাপ কত? 20 এটিএম। তাহলে আংশিক চাপ কত পেলাম? 3.2 এটিএম। তাহলে এখানে দেখতেছো ভাইয়া এখানে সাম্য অবস্থায় কি পরিমাণ আছে হাবিজাবি কিছুই আমাদের লাগে নাই, আমরা ডিরেক্টলি অ্যামোনিয়ার আংশিক চাপ যেটা সেটা বের করে ফেলছি। দেখছো ভাইয়া এটাই হচ্ছে কি এই ধরনের ম্যাথের মাহাত্ম্য। আমাদের কিন্তু প্রাথমিক অবস্থায় সাম্য অবস্থায় জিনিসপত্র আমাদের বের করা লাগতেছে না, আমরা ডিরেক্ট কি করে ফেলতেছি, আমরা ডিরেক্ট এই 16% মোল কথাটা থেকে আমরা কি বের করে ফেলতেছি অ্যামোনিয়ার আংশিক চাপ বের করে ফেলতে পারতেছি। তাহলে একইভাবে বলো তো ভাইয়া একইভাবে এখানে নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা কত দেওয়া আছে 21%। তাহলে বলো তো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যেটা সেটা কত হবে? 21/100। 21/100 অবশ্যই। 100 মোলে কত মোল আছে নাইট্রোজেন? 21 মোল। তাহলে কত হবে মোল ভগ্নাংশ হবে 21/100। তার মানে কত 0.21। তাহলে বলো তো নাইট্রোজেনের আংশিক চাপ যেটা সেটা কত হবে? মোল ভগ্নাংশ ইনটু মোট 4.2 চাপ। ভেরি গুড। তাহলে কত 4.2 এটিএম। এখন এখন ভাইয়া টোটাল পাত্রে টোটাল গ্যাসের চাপ হচ্ছে 20 এটিএম, ঠিক আছে? 20 এটিএম। তার মধ্যে অ্যামোনিয়ার আংশিক চাপ তুমি জানো, নাইট্রোজেনের আংশিক চাপ তুমি জানো। বলো তো হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? 20 মাইনাস ওই দুটো যোগ করো। 20 মাইনাস ওই দুটো। আচ্ছা তো তোমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র আমি পড়াইছিলাম। তো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি ছিল? প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের যোগফল কি টোটাল চাপের সমান হয়। তাহলে আমি যদি এই পাত্রের জন্য এই হাইড্রোজেনের আংশিক চাপ তার সাথে নাইট্রোজেনের আংশিক চাপ এবং কি বলতো ভাইয়া অ্যামোনিয়ার আংশিক চাপ যোগ করি, সেটা কি হবে টোটাল পাত্রের চাপের সমান হবে, যেটা কত 20 এটিএম, তাই না? এটা কার সূত্র ছিল? ডাল্টনের আংশিক চাপ সূত্র ছিল। এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র কি আমি তোমাদের পড়াইছি? অবশ্যই পড়াইছি। সাম্য ধ্রুবক 1 বা সাম্য ধ্রুবক 2 অবশ্যই এক্স্যাক্টলি। তাহলে বলো তো হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? কত হবে? 12.6 20 মাইনাস 3.2 মাইনাস 4.2 তাহলে কত 12.6 12.6 এটিএম। তাহলে বলো তো তিনটা উপাদানের আংশিক চাপ তুমি পেয়ে গেছো, তাহলে বের করবা কার মান? কেপি এর মান। তাহলে বের করে ফেলো কেপি এর মান কি হবে বলতো ভাইয়া? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদ এখানে কে কে? নাইট্রোজেন আর কে? হাইড্রোজেন, ঠিক আছে? তাদের সহগ পাওয়ার কি হবে? তাদের সহগ ডিভাইড বাই কি? বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে বিক্রিয়কের আংশিক চাপ কত? অ্যামোনিয়ার আংশিক চাপ পাওয়ার কত? তার সহগ। তাহলে মানগুলা বসায় দাও, কত আসে বসায় দাও, বসিয়ে দাও তাদের মান। আচ্ছা তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ কত? হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 12.6, তার পাওয়ার কত হবে 3। না অ্যামোনিয়ার আংশিক চাপ কত? অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে 3.2, তার পাওয়ার কত 2। একক কি হবে বলো তো? এটিএম স্কয়ার। আচ্ছা বলো মান কত আসে এটার? কেপি এর মান কত? ভাই 8 to 0.466 8 to 0.466 এটা? আমার তো এটাই এসছে। আচ্ছা একক কি হবে? জি ভাইয়া এটাই আসে। আচ্ছা একক কি হবে? এটিএম স্কয়ার। এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, ঠিক আছে? এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর মান কত? এই যে দেখো 3 যোগ 1 মাইনাস 2 তাহলে কত 2, তাহলে এটিএম স্কয়ার, ঠিক আছে? এবার বলো তো কেসি এর মান কিভাবে বের করবা? কেপি ইজ ইকুয়াল টু কত? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কত? ডেল্টা এন। তো এখান থেকে তুমি কেপি এর মান জানো, কেসি এর মান বের করতে পারবা না? ডেল্টা এন এর মান কত? এই বের করতে পারবা না বলো তো ভাই এবং আপুরা? তো এটা হ্যাঁ এটা কোথায় করবা? এটা বাসায়, ঠিক আছে? এটা কোথায় করবা? এটা
বাসায়। তাহলে এই ম্যাথটা তুলছো সবাই? তাহলে রুয়েটে 3 বছর আসছে এটা, ঠিক আছে, সেম ম্যাথ। তুলছো সবাই ভাইয়া? আমরা লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ করবো। কতক্ষণ হইলো ক্লাস? বাবা অনেকক্ষণ হয়েছে। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ইয়ে করো, এটা তুলছো সবাই? এই তুলছো সবাই ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তাহলে কেসি এর মানটা বাসায় নির্ণয় করে ফেলবা, তাইলে তোমরা রুয়েটে 10 মার্ক পেয়ে গেছো। আচ্ছা তাইলে চলো লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ তুলে ফেলো। এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা ইজি ম্যাথ, ঠিক আছে, আগের চেয়ে ইজি, বাট এখানে বিয়োজন মাত্রা বের করতে বলছে। আচ্ছা তো দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি বলতো 1 এটিএম চাপে N2O4, ঠিক আছে, এই বিক্রিয়কটার বিয়োজন মাত্রা হচ্ছে 18.5%, এটা দেওয়া আছে। কেপি ও কেসি এর মান নির্ণয় করো এবং একই তাপমাত্রায় ও 0.5 এটিএম চাপে এটার বিয়োজন মাত্রা কত হবে সেটা তোমার বের করা লাগবে। তাহলে এখানে তোমার দুইটা ম্যাথ করা লাগবে। প্রথমে হচ্ছে কেপি কেসি এর মান বের করে ফেলা লাগবে। তো ওইখান থেকে তোমার আবার কি করা লাগবে বলো তো ভাইয়া? বিয়োজন মাত্রা পরের বার বের করা লাগবে, ঠিক আছে। শুরুতে একটা বিয়োজন মাত্রা দিছিল, চাপ চেঞ্জ করার ফলে কি হয়ে যায়, বিয়োজন মাত্রাটা চেঞ্জ হয়ে যায়। তো ওই বিয়োজন মাত্রাটা বের করা লাগবে। তো কোশ্চেনটা তুলে ফেলো, কোশ্চেনটা তুলে ফেলো। তুলে ফেলো, তুলে ফেলো। এর তাপ চেঞ্জ করলে বিয়োজন মাত্রা চেঞ্জ হয় কেন? চাপ চেঞ্জ করলে বিয়োজন মাত্রা, চাপ না ভাইয়া, বিয়োজন মাত্রা যে কোনো কিছুর উপরে ডিপেন্ড করে। বিয়োজন মাত্রা তো বিয়োজন মাত্রা। তুমি চিন্তা করো বেশি চাপ মানে বিয়োজন মাত্রা বলতে কি, সে কি পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, মানে বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার কি চাপের উপর ডিপেন্ড করে না? করে। বিক্রিয়ার হার চাপের উপর ডিপেন্ড করে, কারণ বিয়োজন মাত্রা কি, বিয়োজন মাত্রা তো বিক্রিয়ার হারেরই একটা রূপ, তাই না? কি পরিমাণ বিক্রিয়া করতেছে, তাই না? অবশ্যই। আর বিক্রিয়ার হার কিসের উপর ডিপেন্ড করে? বিকেলের প্রকৃতিতে তপুর চাহানি আলে আর অন্তরের ক্ষেত্রফলকে ঘনীভূত করে, না? ঘনীভূত করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোশ্চেনটা তুলে ফেলো। এপিক এপিক। ভাইয়া এটা বানাইতে আপনাকে সাহায্য করছে কে? এটা আমি নিজেই বানাইছি আমার ইয়েতে, মানে বসছি তোমাদের ক্লাস নেওয়ার আগে 15 মিনিট আগে আমি বসছি। তো আমি একটা ইয়ে আছে অক্সিজেন নাকি একটা, ওইখানে একটা ইয়ে শর্টকাট ছিল, ওই শর্টকাটে আমার আসলে পছন্দ হয় নাই, তো এটারে আমি আকর্ষণীয় কিভাবে করে করতে পারি। তো তখন ওই শর্টকাটে বিকেলের প্রকৃতিতে এই কথাটা ছিল, বাকি কথাগুলো ছিল না, বাকি কথাগুলো অন্য টাইপের ছিল, ঘনমাত্রা টনমাত্রা এগুলোর নাম ডিরেক্ট ইউজ করছে। তো এই ডিরেক্ট ইউজ করাটা আমার পছন্দ হয় নাই, তো এই জন্য বাকিগুলাকে আমি একটু নেগেটিভ ওয়ার্ডে কনভার্ট করার ট্রাই করছি, যেগুলো তোমাদেরকে আকর্ষণ এই করবে। লাইনটা নাম চেঞ্জ করে যে কতজন ইউজ করতেছে। কোনটা? এই যে আপনি যেটা বললেন কি যেন, তপুর চাহনিতে কি, পরে ভুলে গেছি কার কার নাম ইউজ করতেছে এখানে? ভাই, অত কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা তুলছে সবাই? তাহলে তো আমি ফেমাস হয়ে যাবো। এই যে ইউজ করবে নিচে অবশ্যই লিখে দিতে হবে ইমন ভাইয়া, কারণ এটা বানাইতে আমার মেধা শক্তি খরচ হয়েছে। আমি আপনার ক্লাস করার পরে এটা একজনের ইউজ করছে আমি দেখছি, কিন্তু আমার তখন মনে ছিল না। তারপরে একটা ক্লাসে আপনি আবার এই লাইনটা বলছিলেন, পরে মনে হয়েছে এটা তো ওই জায়গায় দেখলাম, আপনিও বললেন। হ্যাঁ এই শোনো, এটা যেই ইউজ করবে তার কি বলতো ভাই, শেষে লাস্টে আমার নামটা যোগ করে দিতে হবে, কারণ এটা আবিষ্কার করতে আমার একটু টাইম লাগছে, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড বানাইতে। আলেয়া তপুর চাহনি, ঠিক আছে, বিশেষ করে চাহনি শব্দটা আসছে, এটা তো আমার একদম বাবারে বাবা, সাহিত্যিক মনে হইতেছে আমার কাছে নিজেকে, বুঝছো। যাই হোক, তো এই ম্যাথটা তুলছো সবাই? তো প্রথম অংশ, এই ম্যাথের দুইটা অংশ, প্রথম অংশটা একদম ইজি, 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 এটিএম চাপে একটা জিনিসের বিয়োজন মাত্রা দেওয়া আছে, ঠিক আছে। বিয়োজন মাত্রা যদি দেওয়া থাকে কেপি কেসি এর মান বের করা আমাদের কোনো কথাই না, মানে কোনো জিনিসই না, এটা একদম ইজি জিনিস। তাহলে চলো প্রথম অংশটা আমরা করে ফেলি, ঠিক আছে। তাহলে প্রথম অংশ, তো প্রথম অংশ করে ফেলো। আমি একটা দাগ দিয়ে দিই, যেখানে আমরা প্রথম অংশ করব এখানে আমরা দ্বিতীয় অংশ করব, ঠিক আছে। তাহলে প্রথম অংশের জন্য বিক্রিয়াটা কি ঘটে? বিক্রিয়াটা ঘটে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, যেটা এটা বিয়োজিত হয়। তো বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? অবশ্যই নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এটা তোমাদের বইয়ের ম্যাথ, ঘোষারের বইয়ের ম্যাথ। আচ্ছা তো কি বলা আছে? বিয়োজন মাত্রা যেটা, সেটা কত দেওয়া আছে? 18.5%। তার মানে আলফা এর মান দেওয়া আছে 18.5
পার্সেন্ট। তো 18.5% মানে কত? 18.5 ডিভাইডেড বাই 100, তার মানে কত? 0.185। এখন বলো তো ভাইয়া বিক্রিয়কের পরিমাণ বা উৎপাদের পরিমাণ দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে আমরা কি ধরে নিব? সহগ অনুসারে ধরে নিব। তাহলে এটা কত প্রাথমিক ভাইয়া অবস্থায়? এটাকে হুম। বিয়োজন মাত্রা কিভাবে ধরলেন? ওই যে 18 100%। 18.5% বিয়োজিত হয়। 18.5% বিয়োজিত হয়। কত পার্সেন্ট বিয়োজিত হয় সেটাই তো বিয়োজন মাত্রা, তাই না? জি ভাইয়া মনে পড়ছে। এটা প্রথম অংশ ভাইয়া। প্রথম অংশে আমাদের কেসিকেপি এর মান বের করতে দিছে, দ্বিতীয় অংশে আবার অন্য একটা কেসে বিয়োজন মাত্রা দিতে বলছে, ঠিক আছে, বের করতে বলছে। বাট আমরা প্রথম অংশে বিয়োজন মাত্রা আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। তো প্রথম অংশে কি একটা নির্দিষ্ট চাপে বিয়োজন মাত্রা দেওয়া ছিল, ওই চাপে আমরা কি কেসিকেপি এর মান বের করব। পরে কি করছে, চাপ চেঞ্জ করার কারণে বিয়োজন মাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বিয়োজন মাত্রাটা পরে আলাদা ইয়ে করব। বাট প্রথম ভাইয়া। কেসে কি, হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ, বিক্রয়ক যদি 2 মোল থাকতো আর বলতো যে 18.57% তখন তোমার অবশ্যই এখানে প্রাথমিক অবস্থায় 2 মোল লিখে লাগতো, আর বুঝো নাই? আলফা আলফা হতো আলফা এর মান সেম, আলফা এর মান সেম ভাইয়া, আলফা এর মান সেম, ঠিক আছে। আলফা আলফার জায়গায়, আদিমূল সংখ্যা আদিমূল জায়গায় সংখ্যার জায়গায়, ঠিক আছে। এক্স এর মান কি হইতো? এক্স এর মান ইজ ইকুয়াল টু এ আলফা, ঠিক আছে ভাইয়া। কনফিউজ করো না ভাইয়া, কনফিউজ হইলে অনেকভাবে কনফিউজ হওয়া যায়, ঠিক আছে, অনেকভাবে কনফিউজ হওয়া যায়, ঠিক আছে। কনফিউজ যদি তুমি হইতে চাও অনেকভাবে কনফিউজ হইতে পারবা। বাট আমি বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ সম্পর্কে সহজ যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে আর কনফিউজ লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু সহগ নাই, ঠিক আছে, যেহেতু সহগ নাই মানে পরিমাণ দেওয়া নাই, আমরা কি ধরে নিব? প্রাথমিক অবস্থায় এটা ছিল 1 মোল এবং উৎপাদ কত মোল? 0 মোল। তো সাম্যাবস্থায় কোনটা কত পরিমাণ আছে সেটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় বের করার জন্য দেখো ভাইয়া, বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু কত? 18.5%। তাহলে আলফা এর মানে 18.5% মানে কি? 18.5 ডিভাইড বাই 100, তার মানে 0.185। তাহলে বিয়োজনের মাত্রা দেওয়া আছে, বিয়োজনের পরিমাণ x ইজ ইকুয়াল টু কি হবে? a ইনটু আলফা। ভাইয়া এখানে আমরা 1 মোল ধরছি কেন? 1 মোল আমরা ধরছি কারণ এখানে পরিমাণ দেওয়া নাই। পরিমাণ যদি দেওয়া থাকতো তাহলে যে পরিমাণ থাকতো সেটাই আমরা এখানে বসাইতাম, যেহেতু পরিমাণ দেওয়া নেই এই জন্য আমরা 1 মোল ধরছি, ঠিক আছে ভাইয়া। তাহলে x ইজ ইকুয়াল টু কত? a আলফা। তাহলে a এর মান কত? 1 মোল। আলফা এর মান কত? 0.185। তাহলে কত হয় বলো তো? x এর মানও কত হয়? 0.185। তার মানে বলো তো ভাইয়া কত মোল এই নাইট্রোজেন মানে এই বিক্রিয়কটা বিয়োজিত হয় বা বিক্রিয়া অংশগ্রহণ করে? 0.185 মোল। তাহলে বলো তো ভাইয়া যদি এত মোল বিয়োজিত হয় বা বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে সাম্যাবস্থায় কত মোল এই বিক্রিয়কটা থাকবে অবশিষ্ট? 1 বলো। minus 0.185 এই যে 1 মাইনাস এত, তাহলে 1 মাইনাস এত হলে কত হয়? 0.815। 0.815 ভেরি গুড, ভেরি গুড। তাহলে 1 মোল বিক্রিয়ক থেকে কয় মোল উৎপাদ উৎপন্ন হয়? 2 মোল। তাহলে এত মোল বিক্রিয়ক থেকে কত মোল উৎপাদ উৎপন্ন হবে বলো? তার দ্বিগুণ, তাই না? তার দ্বিগুণ, তার দ্বিগুণ কত? 0.37 মোল না? এই 0.37 মোল না? জি ভাইয়া। আচ্ছা 0.37 মোল, ঠিক আছে, 0.37 মোল। এখন বলো তো মোল সংখ্যা তুমি জানো? বলো এখন সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা তুমি জানো। এবার বলো কেসি এর মান বের করবে নাকি কেপি এর মান বের করবে আগে? কেপি এর মান কেপি এর মান। কেন? চাপ দেওয়া আছে, তাই না? চাপ দেওয়া আছে। তাহলে বলো তো টোটাল মোল সংখ্যা এন এর মান কত? এন এর মান হচ্ছে 0.815 যোগ কত? 0.37। তাহলে কত হয় দেখো তো? টোটাল মোল সংখ্যা কত হয়? এই কত হয়? এই কত হয়? কত হয়? এন এর মান কত হয়? 1.185 1.185, ঠিক আছে, এত মোল হয়। তাহলে বলো তো ভাইয়া, তাহলে বলো তো আমাদের এখানে N2O4 এর আংশিক চাপ যেটা, সেটা কত হবে? তার মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মূল ভগ্নাংশ কিভাবে? তার মূল সংখ্যা ডিভাইড বাই কত? টোটাল মূল সংখ্যা, তাই না? এটা হচ্ছে কি? মূল ভগ্নাংশ। তার সাথে আমরা কি গুণ করব? মোট চাপ গুণ করব। মোট চাপ কত? 1 atm, ঠিক আছে। তাহলে কত হয়? কত হয়? 0.667 পয়েন্ট কত? 667 667, এত? তাহলে এটার আংশিক চাপ পেয়ে গেলাম এত এটিএম। তাহলে বলো তো একইভাবে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ডিভাইড বাই কত? ডিভাইড বাই 1.185 ইনটু কত?
মোট চাপ এটা হবে 0.333 atm। এটা আসে কিনা দেখো তো। 0.312 জি আচ্ছা, ভাইয়া ঠিক- 0.312 আসে। এক্স্যাক্টলি 0.312 হবে, ঠিক আছে। বলো তো এটা আমি কিভাবে গেস করে লিখছি যে 0.312, বা এক্স্যাক্টলি গেলে 313 বলতে পারি। এটা আমি কিভাবে গেস করে বলছি? ভাই 1 থেকে বিয়োগ করছে। এক থেকে বিয়োগ করছি, কারণ কি আংশিক চাপের যোগফল টোটাল চাপের কিন্তু সমান হয় ওইভাবে। তাহলে বলো তো কেপি এর মান কি হবে? কেপি এর মান কি হবে? ভাইয়া এখানে 0.33 হয় নাই কারণ 0.667 না 0.68 আচ্ছা অ্যাটমসফিয়ার। আচ্ছা এটা কি 0.68 হবে? জি ভাইয়া জি ভাইয়া। 0.688। এই তো 0.687. আচ্ছা 687, এই জন্যই তো বলি কিরে ভাই। আচ্ছা তাহলে কেপি এর মান কত বলো তো? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। টায়ার্ড হয়ে গেছো তোমরা? আমি টায়ার্ড হয়ে গেছি অবশ্য। তাহলে উৎপাদের আংশিক চাপ, মজা ছিল। আচ্ছা উৎপাদের আংশিক চাপ তারপর হচ্ছে তার সহগ ডিভাইড বাই কত বিক্রিয়কের আংশিক চাপ, ঠিক আছে। তাহলে বসায় দাও কত হয় মানগুলা। তাহলে 0.313 তার পাওয়ার স্কয়ার ডিভাইড বাই কত 0.687, কত আসে বলো তো কেউ আমাকে? 0.1417। 0.1417, তাহলে 145 আমি লিখলাম, ঠিক আছে। একক কি হবে? এটিএম, ATM। ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কেপি এর মান। কেপি এর মান তুমি জানো, তাপমাত্রা জানো, কেসি এর মান বের করতে পারবা, ঠিক আছে। তার মানে আমাদের প্রথম অংশ শেষ, তাই না ভাইয়া? তার মানে আমাদের ভাইয়া। প্রথম অংশ শেষ। তাহলে এতটুকু তুলছো, এবার আমরা দ্বিতীয় অংশ করব, ঠিক আছে। প্রথম অংশ আমাদের শেষ, এবার আমরা দ্বিতীয় অংশ করব। প্রথম অংশ শেষ করছো সবাই? জি ভাইয়া। আচ্ছা যদি প্রথম অংশ শেষ করে থাকো তাহলে দ্বিতীয় অংশ লিখো। দ্বিতীয় অংশ কি বলতো ভাইয়া? একই তাপমাত্রায় ভাইয়া তারপরেও তো শেষ হয় নাই, কেসি বের করতে হবে। কেসি বের করে ফেলো। কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা n, বের করে ফেলো, ঠিক আছে। তাপমাত্রা দেওয়া আছে না, সব দেওয়া আছে তো, বের করে ফেলো, সমস্যা নেই। আচ্ছা তাহলে দ্বিতীয় অংশ চলো আমরা চলে যাই। দ্বিতীয় অংশে আমাদের বিয়োজন মাত্রা বের করা লাগবে। তাহলে দ্বিতীয় অংশ সেম বিক্রিয়া, সেম পাত্র সবই। তাহলে বিক্রিয়াটা কি ঘটে? বিক্রিয়াটা ঘটে হচ্ছে বিয়োজন বিক্রিয়া N2O4। এখান থেকে কি হয়? এখান থেকে হচ্ছে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। তো প্রাথমিক অবস্থায় কি পরিমাণ আছে সেটা আমরা জানি না। প্রাথমিক অবস্থায় কি পরিমাণ আছে সেটা আমরা জানি না, তাই ধরে নিই এটা 1 মোল এবং কি এটা 0 মোল। তো সাম্যাবস্থায় কি পরিমাণ আছে সেটা আমাদের বের করা লাগবে, এবং সাম্যাবস্থায় কি পরিমাণ আছে সেটা আমাদের বের করার কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই বলো তো ভাইয়া? কারণ এখানে বিয়োজন মাত্রা দেওয়া নাই। বিয়োজন মাত্রা কি করা লাগবে? আমাদের বের করতে হবে। বের করতে হবে, ঠিক আছে। এখানে মোট চাপ পি এর মান কত? 0.58, ঠিক আছে। এখন বিয়োজন মাত্রা তোমার বের করা লাগবে। ধরি বিয়োজন মাত্রা কত? আলফা। ধরি কি বিয়োজন মাত্রা আলফা, সবাই ধরে নাও। ধরি বিয়োজন মাত্রা আলফা, ধরছো? এই ধরো বিয়োজন মাত্রা আলফা। জি ভাইয়া। আচ্ছা তাহলে কেউ কি আমাকে বলতে পারবা বিয়োজনের পরিমাণ x ইকুয়াল টু কি হবে? a ইনটু আলফা। এর মান কত? 1 মোল, তাহলে 1 ইনটু আলফা, তাহলে কত হবে? আলফা হবে। তার মানে x এর মান, বিয়োজনের পরিমাণ কত? আলফা। তাহলে তার মানে কি বলতো ভাইয়া? সাম্যাবস্থায় দেখো আগে 1 মোল ছিল, এখন 1 মোল থেকে বিয়োজিত হয় কত মোল? x মোল। x মোল মানে কত মোল? আলফা মোল। তাহলে আলফা মোল তোমার কি হয়ে যায়? বিয়োজিত হয়ে যায়। তাহলে বলো তো সাম্যাবস্থায় কতটুকু থাকবে? 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা। 1 minus alpha mole. 1 মাইনাস এক্স, বা যেহেতু এক্স আর আলফার মান আমরা এই ক্ষেত্রে পাইতেছি সমান, তাহলে এখানে কি পাবো আমরা? 1 মাইনাস আলফা পাবো, ঠিক আছে। তার মানে এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে কত মোল? আলফা মোল। তাহলে বলো তো ভাইয়া 1 মোল N2O4 থেকে কত মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 2 মোল। তাহলে আলফা মোল থেকে কত মোল উৎপন্ন হবে? 2 আলফা। 2 আলফা মোল। 2 alpha mole. 2 আলফা মোল উৎপন্ন হবে। তাহলে বলো তো সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা n এর মান কত? 1 মাইনাস আলফা যোগ 2 আলফা সমান কত? সমান হচ্ছে 1 plus 1 alpha। প্লাস আলফা, ঠিক আছে। 1 1 প্লাস plus alpha. আলফা। তাহলে বলো তো এখানে এই কেসে N2O4 এর আংশিক চাপ কি হবে? N2O4 এর আংশিক চাপ কি হবে? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু কত? মোট চাপ। এটা পাইলাম আমরা কি? তার চাপ মোল 1 ভগ্নাংশ ইনটু কত? মোট চাপ। মোট চাপের মান কত? 0. কত? এই ক্ষেত্রে চাপ কত বলো? 0.5
এই ক্ষেত্রে চাপ কিন্তু 0.5 হ্যাঁ এক্স্যাক্টলি এই ক্ষেত্রে চাপ 0.5 কিন্তু 0.5। ভেরি গুড ভেরি গুড। এবার বলো এর আংশিক চাপ কত? নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত? তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাহলে 2 2 আলফা alpha minus 2 alpha by 1 plus alpha into 0.5. 0.5। ঠিক আছে, তাহলে বলো কেপি এর মান কি হবে? কেপি ইজ ইকুয়াল টু কি? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ কত? এত টু দি পাওয়ার কত বলো তো ভাই? টু দি পাওয়ার হচ্ছে কত তার সহগ Square, ডিভাইড বাই পি ইনটু দুইটা বিক্রিয়ায় ক্যাপি সমান ক্যাপিসে বলতেছি এগুলা বলতেছি ভাইয়া, এখনই দরকার নেই। তাহলে আমি চলো আগের আরেক পেজে চলে যাই, ঠিক আছে? পরবর্তী পেজে চলে যাই, এক পেজে আর এত গোজামিল না করি, ঠিক আছে? তাহলে এতটুকু তুলছো সবাই? কেপি এর মান কি হয় তুলছো সবাই? হ্যালো হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে চলো আমি পরের পেজে চলে যাই, ঠিক আছে? তাহলে পরের পেজে যদি চলে যাই, আচ্ছা নেক্সট ক্লাসে তোমাদের আমি এই জিনিসপত্রগুলো পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি বিক্রিয়া গুণাঙ্ক পড়াবো, লাসিতিলের নীতি পড়াবো, মুক্ত শক্তি পড়াবো, ভ্যান হফের সমীকরণ পড়াবো। তো নেক্সট ক্লাসটা করো। তাহলে ইয়ে করি, আমার 9টা বাজে আরেকটা ক্লাস আছে, 9টা তো বেজে ভাইয়া গেছে। আজকে একটু পিডিএফটা একটু তাড়াতাড়ি দিয়েন। ভাইয়া আমাদের যে উভমুখী বিক্রিয়ার কোশেন্ট নামে একটা টপিক আছে, বিক্রিয়া সেগুলা- কোশেন্ট, এই বিক্রিয়া গুণাঙ্ক আর বিক্রিয়া কোশেন্ট একই। বিক্রিয়া একই? গুণাঙ্ক আর রিঅ্যাকশন কোশেন্ট একই ভাইয়া। বিক্রিয়া গুণাঙ্ক আমি পরবর্তী ক্লাসে পড়াবো, তার মানে কি রিঅ্যাকশন কোশেন্ট যেটা সেটা পরবর্তী ক্লাসে পড়াবো। তো এটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না ভাইয়া, এই টপিক নিয়ে টেনশন করবো আমি, কেমন? ঠিক আছে, তো সমস্যা নেই। তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? কেপি ইজ ইকুয়াল টু আমরা পেলাম পি ইনটু O4 টু দি পাওয়ার কত বলো তো ভাইয়া? 1। আর আচ্ছা এটা ছিল কি? পি NO2 ছিল, তার পাওয়ার কত ছিল? স্কয়ার ডিভাইড বাই পি অফ ইনটু O4। অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা 45 মিনিটের ক্লাস হয়ে গেছে। আচ্ছা তাহলে নাইট্রোজেনের যে আংশিক চাপ সেটা কত পাইছিলাম? 2 আলফা ডিভাইড বাই কত? 1 প্লাস আলফা, তাই না? 2 আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, তার পাওয়ার ইনটু কত? 0.5 এটা ছিল। তার পাওয়ার কত? 2 ডিভাইড বাই নাইট্রোজেন N2O4 এর যে আংশিক চাপ সেটা কত? 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু কত? 0.5 এটা ছিল, ঠিক আছে? এটা সমান কার মান? কেপি এর মান, ঠিক আছে? তাহলে এটাকে তুমি যদি আরো সিম্পলিফাই করো তাহলে বলো তো কাটাকাটি করে কি পাওয়া যায়? 1 প্লাস আলফা একটা কাটা, 2 alpha square হ্যাঁ 2 আলফা হোল স্কয়ার, by তার মানে কি 1 minus alpha square 4 আলফা স্কয়ার ইনটু 0.5 ডিভাইড বাই কত? 1 মাইনাস আলফা স্কয়ার। এখন বলো কেপি এর মান কি হবে? কেউ আমাকে বলতে পারবা কেপি এর মান কি হবে? তো তোমাদের শুরুতেই আমি একটা বলছিলাম, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কেপি এর মান কি থাকে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এখন দেখো ভাইয়া 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল এই বিক্রিয়াটার জন্য, এবং সেম বিক্রিয়াটাই আছে, তাপমাত্রা কি সেম আছে না একই তাপমাত্রায় আছে? যদি সেম তাপমাত্রা থাকে বলো তো ভাইয়া কেপি এর মান কি চেঞ্জ হবে? কেপি এর মান চেঞ্জ হবে না, তার মানে কেপি কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট বুঝলাম থাকে। না, এটা আবার বলেন। শুরুতেই বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কেপি এর মান কি থাকে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, পরিবর্তন হয় না। তো দেখো ভাই এখানে সেম বিক্রিয়া, ঠিক আছে? সেম বিক্রিয়ার চাপের মান পরিবর্তন করা হয়েছে দুই কেসে, প্রথম কেস এবং সেকেন্ড কেসে কার মান পরিবর্তন করা হয়েছে? চাপের মান পরিবর্তন করা হয়েছে। তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে? না। তাহলে সাম্য ধ্রুবক চেঞ্জ হবে না। না, তাহলে এখানে কেপি এর মান যা, পরবর্তী ম্যাথেও কি কেপি এর মান তাই। তাহলে কেপি এর মান কি বসে? এটা আচ্ছা বুঝছি। কেপি এর মান কত বসাবা? 0.145। এখান থেকে বিয়োজন মাত্রা কার মান? আলফা এর মান তোমরা বের করবা। তাহলে 2 আলফা স্কয়ার ডিভাইড বাই কত? 1 মাইনাস আলফা স্কয়ার। এটা কোথায় করবা বলো তো ভাই? এটা বাসা, ঠিক আছে? প্রায় 2 ঘন্টার মতো একটা ক্লাস হয়ে গেল, ঠিক আছে? তো আমাকে ক্ষমা করবা যাদের হচ্ছে চোখ ফাইটা পানি বের হইতেছে, তো তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? তো এখান থেকে আবার রবিনের ক্লাস আছে, সাংঘাতিক। তাহলে এখান থেকে আলফা এর মান বের করবা, আলফা এর মানটাই কি বলো তো? বিয়োজন মাত্রার মান, ঠিক আছে? বের করে জানাবা যে কত আসে, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। ভাই আজকে একটু পিডিএফ একটু তাড়াতাড়ি দিন। দিতে একটু দেরি হবে, ঠিক আছে? দিতে একটু দেরি ভাইয়া হবে। একটু তাড়াতাড়ি দিয়েন, 11টায়। হ্যাঁ 11টায় ভাই পাবা। আজকে শেষ করে রাখবো, এটা ঝামেলা আচ্ছা, রাখলে আচ্ছা, সমস্যা হয়ে যাবে। 11টায়। আর ওই যে কয় নাম্বার ম্যাথটা একটু গুরুত্ব সহকারে করবা। দাঁড়াও তোমাদের আমি বলে দিই কোন ম্যাথটায় তোমাদের বেসিক একটু ভালো। কোন ম্যাথটা? দাঁড়াও, পাস। এই যে এই ম্যাথটা টাইপ 7 এর যে ম্যাথটা, এই ম্যাথটা 2 বার 3 বার করবা।
ঠিক আছে? টাইপ 7 এর ম্যাথটা করলে তোমাদের বিয়োজন মাত্রা আর বিয়োজনের পরিমাণের কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? টাইপ 7 এর ম্যাথটা একটু ভালোভাবে করবা। তো দেখো আমরা সাম্য ধ্রুবক পড়ছি, তো আজকে আমরা পড়বো বিক্রিয়া গুণাঙ্ক। বিক্রিয়া গুণাঙ্ক বলতে তোমাদের একটা টপিক আছে বইতে, উভমুখী বিক্রিয়ার বিক্রিয়া কোশেন্ট। ঠিক আছে? আসলে বিক্রিয়া কোশেন্ট এভাবে না, এটা হবে রিঅ্যাকশন কোশেন্ট। উভমুখী বিক্রিয়ার কি বলতো ভাইয়া? রিঅ্যাকশন কোশেন্ট। এটার বাংলা হচ্ছে বিক্রিয়া গুণাঙ্ক। এরকমই বানান মনে হয়, বানান ভুল থাকলে আসলে কিছু করার নাই। কেমন? তোমরা কারেক্ট বানানটাই লিখবা। ঠিক আছে? আমার ভুল ধরাই দেওয়ার কোনো দরকার নেই। তাহলে বিক্রিয়া গুণাঙ্ক এর ইংলিশ হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। ঠিক আছে? এটা অবশ্যই উভমুখী বিক্রিয়ার হয়। মনে করো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এরকম, ঠিক আছে? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে বি, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে সাম্য ধ্রুবক, মনে করো আমি কেপি নিলাম, তাহলে কেপি কি হবে বলতো ভাইয়া? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই কি বলতো ভাইয়া? বিক্রিয়কের আংশিক চাপ। অথবা সাম্য ধ্রুবক কেসি যেটা, এটা কি হবে? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বলতো ভাইয়া এই সাম্য ধ্রুবক গুলো আমরা কোন অবস্থায় পাই? যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে, তাই না? বলতো ভাইয়া যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে তখন বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরের যে অনুপাত, সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি কি? সাম্য ধ্রুবক। এখন বলতো ভাইয়া কোনো একটা উভমুখী বিক্রিয়া কি সবসময় সাম্যাবস্থায় থাকে? সবসময় কিন্তু সাম্যাবস্থায় থাকে না। যখন সে সাম্যাবস্থায় থাকে না, তখনও কি বলতো ভাইয়া এই বিক্রিয়াগুলার উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের একটা অনুপাত থাকে না? থাকে। অবশ্যই থাকে। যখন মানে এই তো যে কোনো অবস্থায়, এখন আমরা যদি সাম্যাবস্থার কথা চিন্তা না করে যে কোনো অবস্থার কথা চিন্তা করি, ঠিক আছে? এই যে কোনো অবস্থার মধ্যে সাম্যাবস্থাও থাকতে পারে, আবার কি বলতো ভাইয়া সাম্যাবস্থা নাও থাকতে পারে। তো যে কোনো অবস্থায় আমরা কি পাবো বলতো ভাইয়া? আমরা কিন্তু উৎপাদের, ঠিক আছে, যেমন এই বিক্রিয়ার জন্য উৎপাদের সক্রিয় ভর হচ্ছে পিবি, বিক্রিয়কের সক্রিয় ভর কত বলতো ভাইয়া? টিএ। এই যে ভাইয়া যে কোনো অবস্থায় কোনো একটা উভমুখী বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের যে অনুপাত পাইলাম, এটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? রিঅ্যাকশন কোশেন্ট বলি। ঠিক আছে? এবং যেহেতু এটা আমরা রিঅ্যাকশন কোশেন্ট আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে, যেহেতু এটা আমরা চাপের জন্য পাইছি, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কিউ পি দিয়ে প্রকাশ করব। একই ভাবে বলতো ভাইয়া কিউ সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বি এর ঘনমাত্রা ডিভাইড বাই কি? এ এর ঘনমাত্রা। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে ভাইয়া এই বিক্রিয়া গুণাঙ্ক এবং সাম্য ধ্রুবকের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায় বলতো ভাইয়া? বিক্রিয়া গুণাঙ্ক যেটা, এটা আমরা সকল অবস্থায় পাই। বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকুক সাম্যাবস্থায় না থাকুক কোনো সমস্যা নেই ভাইয়া, যে কোনো অবস্থায় কি ওই বিক্রিয়াটার যে বিক্রিয়া গুণাঙ্ক বা রিঅ্যাকশন কোশেন্ট এটা আমরা পাবো। বাট সাম্য ধ্রুবক কখন পাবো বলতো ভাইয়া? যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় ঠিক থাকবে। আছে? তাহলে সাম্যাবস্থায়, তাহলে আমরা এটা বলতে পারি না সাম্যাবস্থায় বিক্রিয়া গুণাঙ্ককেই আমরা কি বলি? সাম্য ধ্রুবক বলি। বলতে পারি না? জি ভাইয়া। তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়া গুণাঙ্ককেই আমরা কি বলি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলি। ঠিক আছে? তাহলে বলতো তোমাকে যদি আমি বের করতে বলি যে মনে করো এরকম হচ্ছে একটা বিক্রিয়া a + 2b, ঠিক আছে, 2c + 2d, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে কি নাই এটা আমরা জানি না। ঠিক আছে? এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে কি নাই এটা আমি জানি না। তাহলে বলতো ঘনমাত্রার জন্য এই বিক্রিয়ার যে বিক্রিয়া গুণাঙ্ক বা রিঅ্যাকশন কোশেন্ট QC এর মান কি হবে? সি এর ঘনমাত্রা স্কয়ার প্লাস ডি এর ঘনমাত্রা ইনটু ডি এর ঘনমাত্রা স্কয়ার। হ্যাঁ ডিভাইড বাই a এর ঘনমাত্রা বাই a এর ঘনমাত্রা, হ্যাঁ b এর ঘনমাত্রা কি? ডি এর ঘনমাত্রা স্কয়ার। হ্যাঁ এখন বলো তো ভাইয়া যদি কখনো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় যায়, তখন আমরা এই QC এর মানটা কি বলতে পারবো? কেসি। তাহলে সাম্যাবস্থায় QC = কত? কেসি, QP = কেপি। তাহলে বিক্রিয়া গুণাঙ্ক বা রিঅ্যাকশন কোশেন্টের সাথে সাম্য ধ্রুবকের পার্থক্যটা কোন জায়গায়, এটা কি তোমরা বুঝতে পারতেছো? ঠিক আছে? জি ভাইয়া। অবশ্যই বুঝতে পারতেছো। তাহলে বিক্রিয়া গুণাঙ্ক যেটা, এটা বিক্রিয়ার যে কোনো অবস্থায় আমরা করতে পারি, ব্যবহার করতে পারি, বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকুক বা না থাকুক। বাট সাম্য ধ্রুবক যেটা, এটা কেবলমাত্র আমরা কখন ইউজ করতে পারি? যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বাচ্চারা? এই ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। তাহলে লিখে ফেলো সাম্যাবস্থায়। ভেরি গুড সেতু। তাহলে সাম্যাবস্থায় QC = কত? কেসি, QP = কত বলো তো ভাইয়া? কেপি। ভাইয়া তাহলে কি সকল সাম্য ধ্রুবককে বিক্রিয়া গুণাঙ্ক বলা যাবে? অবশ্যই সকল সাম্য ধ্রুবক বিক্রিয়া গুণাঙ্ক, বাট সকল বিক্রিয়া গুণাঙ্ক সাম্য ধ্রুবক নয়। এভাবে যদি বলতে চাও বলতে পারো।
যদিও কথাটা অনেকটা হাস্যকর শোনায়। ঠিক আছে, আচ্ছা তো বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এভাবে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে বলতে পারো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বিক্রিয়া গুণাঙ্ক বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো। এবার আমরা নতুন একটা টপিক পড়বো, যে টপিকটা তোমরা 9 10 এ পড়ে আসছো, এই জন্য আমি কি বলতো ভাই এটা একটু শর্টকাট ওয়েতে বলে যাবো। তো নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সাম্যাবস্থার উপরে লাশ-এটেলিয়ারের প্রভাব, মানে সাম্যাবস্থায় বিভিন্ন নিয়ামকের প্রভাব। যে নিয়ামকের প্রভাবগুলো ব্যাখ্যা করার জন্য লাশ-এটেলিয়ার নামে একজন বিজ্ঞানী একটা নীতি দিছিল, যাকে বলা হয় লাশ-এটেলিয়ারের নীতি। ঠিক আছে, ওই নীতিটা কেমন ছিল বলতো? ওই নীতিটা ছিল কোন একটা উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, ওই সাম্যাবস্থায় যদি আমরা কোন একটা নিয়ামক বলতে এখানে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে বোঝানো হয়েছে স্পেসিফিক্যালি, তো ওই নিয়ামকের কোন একটা যদি আমরা পরিবর্তিত করি তাহলে সাম্যাবস্থাটার এমন ভাবে পরিবর্তিত হবে। ঠিক আছে, অবশ্যই কি সাম্যাবস্থাটাতে কি ঘটবে, মানে সাম্যাবস্থাটা পরিবর্তিত হবে, তার মানে ওইটার সাম্যাবস্থায় থাকবে না, ওইটা তখন কি হয়ে যাবে, খানিক সময়ের জন্য একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এমন ভাবে এই রূপান্তরটা ঘটবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। ঠিক আছে, যাতে কি হয়ে যায়, বিক্রিয়াটা আবার সাম্যাবস্থায় পৌঁছাইতে পারে। আচ্ছা, তাহলে এটা দ্বারা আসলে আমরা কি বুঝি বলতো, এটা আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, তাহলে এখানে কয়টা নিয়ামকের কথা বলছে? 3টা নিয়ামক। কি কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। ঠিক আছে ভাইয়া, 3টা নিয়ামকের কথা বলছে। তাহলে লাশ-এটেলিয়ারের নীতিটা তোমরা 9 10 এ পড়ছো, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামকের মধ্যে থাকতে পারে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, যদি তুমি পরিবর্তন করো তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়ে যায়। ঠিক আছে, কথা আটকে যাইতেছে কেন? এই আমার কথা কি আটকে যাচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা চলো, প্রথমে আমরা একটা নিয়ামকের কথা চিন্তা করি। মনে করো তাপমাত্রার কথা চিন্তা করলাম। ঠিক আছে, তাপমাত্রার প্রভাব। মনে করো একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে এরকম N2 + 3H2, ঠিক আছে, = 2NH3। এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি বলতো ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া মানে ΔH নেগেটিভ। এখন বলতো এই বিক্রিয়াটাকে যে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতেছি, এখানে তো আসলে দুইটা বিক্রিয়া ঘটতেছে, তাই না? একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এখানে যে আমরা ΔH নেগেটিভ লিখছি, এটা কোন বিক্রিয়ার জন্য লিখছি বলতো ভাইয়া? এটা সম্মুখমুখী বিক্রিয়ার জন্য লিখছি। এই জিনিসটা কিন্তু বোঝা লাগবে তোমাদের। ঠিক আছে, আমরা আলটিমেটলি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া হিসেবে এই বিক্রিয়াটাকে চিহ্নিত করতেছি। তাহলে এই বিক্রিয়াটা যখন সম্মুখমুখী অগ্রসর হয় তখন এই বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমরা একটা ঘটনা ঘটাইলা। কি ঘটাইলা বলো তো ভাইয়া? এখানে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় গেল। ঠিক আছে, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইলো। এখন সাম্যাবস্থায় পৌঁছানোর পরে তুমি কি করলা, যে তাপমাত্রাটা ছিল তাপমাত্রা তুমি বাড়ায় দিলা। ঠিক আছে, তাপমাত্রা কি বলতো ভাইয়া? তাপমাত্রা বাড়ায় দিলা। এখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় ছিল। সাম্যাবস্থায় মানে কি বলতো ভাইয়া? এইদিকে যে পরিমাণ বিক্রিয়া ঘটতেছে ওইদিকেও কি বলতো ভাইয়া সেম পরিমাণ বিক্রিয়া ঘটতেছে, কোনোটা বেশি না কোনোটা কম না। ঠিক আছে, কোনোটা বেশি না কোনোটা কম না, মানে এটা উভমুখী বিক্রিয়া আছে। এখন তাপমাত্রা বাড়ায় দিছো, দেখো তো ভাইয়া এই বিক্রিয়াটাতে সম্মুখমুখী বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপন্ন হয়। পশ্চাৎমুখী বিক্রিয়ায় কি হয়, তাপ কি হয়, হ্রাস হয়, শোষিত হয়। এখন তুমি তাপমাত্রা বাড়ায় দিছো। ঠিক আছে, তুমি তাপমাত্রা বাড়ায় দিছো, তার মানে কি বলতো ভাইয়া? নিয়ামক পরিবর্তন যে করছো, তাপমাত্রা বাড়ায় দিছো, তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। দেখো ভাইয়া, তাপমাত্রা তোমার বেড়ে গেছে, তাহলে সাম্যের অবস্থানটা তোমার এমন ভাবে পরিবর্তন করা লাগবে যাতে যেই পরিমাণ তাপমাত্রা তুমি বাড়াইছো সেটা আবার কি হয়ে যায়, সেটা প্রশমিত হয়ে যায়। এখন বলো তো তাপমাত্রা বাড়াইলে সেটা আমরা আবার কমাইতে পারি কিভাবে? কিভাবে? শোষিত করে, তাই না? তুমি যদি তাপ শোষণ করো তাহলে কি হয়ে যাবে, তাপমাত্রা পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যাবে না? এই তাপ শোষণ করলে প্রশমিত হয়ে যাবে না? জি ভাইয়া। এখন বলো তো ভাইয়া, এই বিক্রিয়ায় এই যে বিক্রিয়াটা ঘটতেছে এখানে তো সম্মুখমুখী বিক্রিয়া ঘটতেছে আর পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটতেছে, এবং সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। বলো তো ভাইয়া, এই বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ শোষিত হবে? বাম দিকে গেলে নাকি ডান দিকে গেলে? বলো, কোন দিকে গেলে তাপ শোষিত হবে? একটু অন্য বাম দিকে, অবশ্যই বাম দিকে গেলে। ঠিক আছে, কারণ কি, যদি সম্মুখমুখী কি হয়, আচ্ছা শোনো, করো, মাইক অফ করো, তোমার মাইক অনেক সাউন্ড করতেছে। আচ্ছা দেখো যদি সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাহলে বলো তো ভাইয়া পশ্চাৎমুখী বিক্রিয়ায় তাপ কি হবে, শোষিত হবে না? শোষিত, অবশ্যই শোষিত হবে। তাহলে যেহেতু তুমি তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা কমানোর জন্য বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে, পশ্চাৎ দিকে
মানে পশ্চাৎ দিকে চলে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বাড়াই, ঠিক আছে, সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াই, বিক্রিয়াটা কোন দিকে চলে যায়? বাম দিকে, মানে পশ্চাৎ পশ্চাৎ দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে এই লাইনটা লিখে ফেলো। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায়, আমি কিন্তু ভিতরের কথা বলতেছি, উপরের কথা তোমাকে সবাই অনেকবার বলছে, ঠিক আছে, ভিতরে আসলে কি ঘটনা ঘটায় সেটা আমি বলতেছি, চিন্তা ভাবনা একটু পরিবর্তন করার ট্রাই করতেছি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যায়? বিক্রিয়া পশ্চাৎমুখী হয়ে যায়। ঠিক আছে, পশ্চাৎমুখী কতক্ষণ থাকবে? যতক্ষণ না পর্যন্ত ওই ফলাফলটা প্রশমিত হয়ে যায়, সবগুলা তাপ শোষিত হয়ে যায়। বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী হবে। তাহলে বলো তো ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে কি হবে? ডান দিকে যাবে, তাহলে কিন্তু সম্মুখমুখী। ঠিক আছে, উল্টা। যেহেতু তাপমাত্রা কমাইছো, তাপমাত্রা বাড়ানো লাগবে, আর তাপমাত্রা বাড়ানোর জন্য কি হবে? তাপ উৎপন্ন করা লাগবে। তাহলে তাপ উৎপন্ন হয় কোন দিকে গেলে? ডান দিকে গেলে কি হবে? বিক্রিয়া হয়ে যাবে, সম্মুখমুখী হয়ে যাবে। একইভাবে এই বিক্রিয়াটার জন্য যদি ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে, কোন একটা বিক্রিয়া, মনে করো A প্লাস বি, এই বিক্রিয়াটায়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি, এই বিক্রিয়াটায় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, মানে এই বিক্রিয়ার জন্য যদি সম্মুখমুখী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান হয়ে যেত পজিটিভ, মানে কি বলতো ভাইয়া? এই বিক্রিয়াটা যদি হইতো তাপহারী বিক্রিয়া, তাহলে বলতো ভাইয়া এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা কোন দিকে যেত? সম্মুখমুখী। তো কেন? কারণ হচ্ছে তাপমাত্রা বাড়ানো মানে কি? তাপমাত্রা বাড়াইতেছো মানে তাপমাত্রা, ওই বিক্রিয়াটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে কি তাপ শোষণ করে ফেলতে পারে। আর যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, সামনের দিকে গেলে কি করবে? সে তাপ শোষণ করবে, এজন্য তাপ শোষণ করে সামনের দিকে আগাবে। তাহলে তাপহারী বিক্রিয়ার জন্য তাপমাত্রা বাড়াইলে কি সম্মুখমুখী হয়। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি অনেক ফাস্ট যাচ্ছি, কারণ আমি ধরে নিয়েছি এটা তোমরা পারো। যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই বলবা যে না ভাইয়া আমরা পারি না, ঠিক আছে, আমাদের একদম বেসিক থেকে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে টি বাড়ালে কোন দিকে হয়? টি বাড়ালে সম্মুখমুখী হয়, বিক্রিয়া সম্মুখমুখী হয়। আমি শুধু তাপমাত্রা বাড়াইলে কি হবে এটা লিখতেছি, তার মানে তাপমাত্রা যদি কমাও তাহলে কিন্তু তোমার বিপরীত জিনিসটা ঘটবে, এটা কমন জিনিস, এটার আমি লিখতেছি না, সম্মুখমুখী হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের তাপমাত্রার প্রভাব লাসে-চিলিয়ারের নীতি অনুসারে। তো চলো আমরা ঘনমাত্রার প্রভাবের দিকে যাই। ঠিক আছে, ঘনমাত্রার প্রভাবটা আরো বেশি। আচ্ছা, করতেছি। আচ্ছা, তো লাসে-চিলিয়ারের নীতি ছিল এরকম: কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যাতে কি নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন মনে করো একটা বিক্রিয়ার সম্মুখমুখী যে বিক্রিয়াটা, এখানে তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে যদি তুমি তাপমাত্রা বাড়াও, ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটবে? নিয়ামকের পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির কারণে যে ঘটনা ঘটতেছে এটার ফলাফলকে প্রশমিত করা লাগবে। তার মানে তাপমাত্রা যে বেড়ে গেছে, এই তাপমাত্রাটা কি বিক্রিয়াটা কমানোর ট্রাই করবে। এখন বলো তো ভাইয়া, তাপমাত্রা কমানোর জন্য বিক্রিয়াটার কি করা লাগবে? তাপ শোষণ করা লাগবে, তাই না? এখন দেখো তো ভাইয়া, এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে সম্মুখ দিকে গেলে বিক্রিয়াটা কি করে? তাপ উৎপন্ন করে। আর পশ্চাৎ দিকে গেলে কি করে বলো তো ভাইয়া? বিক্রিয়াটা তাপ শোষণ করে। যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে, সে তাপ শোষণ করবে, আর তাপ শোষণ করার জন্য বিক্রিয়াটাকে কোন দিকে যেতে হবে বলো তো ভাইয়া? পশ্চাৎ দিকে যাইতে হবে। এজন্য কি বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে যাবে। খানিক সময়ের জন্য কি বলতে হবে? বিক্রিয়াটা কিন্তু একমুখী হয়ে যাবে, ঠিক আছে, তাপ শোষণ করে। তারপরে কি আবার দেখবা যে সেটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। যখন ফলাফলটা প্রশমিত হয়ে যাবে তখন ওই বিক্রিয়াটা কি আবার সাম্যাবস্থায় চলে যাবে, ঠিক আছে, এটা। তো একইভাবে বিক্রিয়াটা যদি তাপহারী হইতো, তাহলে তাপমাত্রা বাড়াইলে তাপ শোষণ করবে। তাপহারী বিক্রিয়া তো এমনিই তাপ শোষণ করে, তাহলে সে কি করবে? আরো সম্মুখ দিকে অগ্রসর হবে যদি তাপমাত্রা বাড়াও। ঠিক আছে ভাইয়া? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে চলো ঘনমাত্রার প্রভাব। মনে করো একটা বিক্রিয়া, ঠিক আছে, কোন একটা বিক্রিয়া, এটা খুব ইজিলি বোঝা যায়, এ বি, ঠিক আছে, এ বি। এখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তুমি কি করছো? বিক্রিয়কের ঘনমাত্রা, এর ঘনমাত্রা যেটা, এটা বাড়াই দিছো, ঠিক আছে। এখন নিয়ামক পরিবর্তন করছো, এর ঘনমাত্রা কি বাড়াইছো।
এখন বাড়াইলে এইটা কি বলো তো ভাই, লাসেতিলের নীতি অনুসারে কি এই পরিবর্তনটাকে প্রশমিত করতে চাইবে। যেহেতু এর ঘনমাত্রা বাড়ছে তার মানে সে কি চাইবে, এর ঘনমাত্রা কমুক। এখন বলো তো এর ঘনমাত্রা কমাবে সে কিভাবে, অবশ্যই কি এ থেকে সামনের দিকে গিয়ে। হ্যাঁ, এ থেকে সে কি করবে, বি উৎপন্ন করা শুরু করবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যদি তুমি বাড়ায় দাও, বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে। তাহলে লিখে ফেলো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী হবে। বিষয়টা কিন্তু খুব ইজি। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, অবভিয়াসলি কারণ তুমি ঘনমাত্রা বৃদ্ধি করতেছো, আর সে কি চাইবে, না বাড়ুক, প্রশমিত থাকুক, ঠিক আছে, যেমন আছে তেমন থাকুক। তো বাড়াই দিছো মানে কি, সে কমাইতে যাবে, কমবে কিভাবে, সে যদি বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে তাহলে কমবে। আর এ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়াটা কোন দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হবে। যদি বিপরীত চাইতো, উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই দিতা তাহলে কোন দিকে যেত, তাহলে বিপরীত বিক্রিয়া। হ্যাঁ, এখন তুমি যদি বি এর ঘনমাত্রা বাড়াও, সে কি চাইবে, বি এর ঘনমাত্রা কমাক। তাহলে বি এর ঘনমাত্রা কমানোর জন্য বি এর বিক্রিয়া অংশগ্রহণ করা লাগবে। তাহলে বি এর যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়, তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে, পশ্চাৎ দিকে কিন্তু চলে যাবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে চলে যাবে। এটাও তোমরা লিখে ফেলো, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের কি হবে বলতো, পশ্চাৎমুখী হবে। লিখে ফেলো। তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া যেটা সেটা কিন্তু পশ্চাৎমুখী হয়ে যাবে। তাহলে লিখছো, এটা লিখেছো? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। এখানে তো আবার এরকম হইতে পারে না যে বিক্রিয়কের ঘনমাত্রা কমালে কিংবা উৎপাদের ঘনমাত্রা কমালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মনে করো তুমি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করছো, ঠিক আছে, মনে করো তুমি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করছো, এখন বিক্রিয়কের ঘনমাত্রা কমাই ফেলছো, তাহলে বিক্রিয়াটা কি যাবে, বিক্রিয়াটা যাবে পশ্চাৎমুখী হয়ে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাক। তাইলে কি করবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে এ বানাবে, তাই না? তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যদি হ্রাস করো, আমি বৃদ্ধি করে এটা লিখে দিছি, হ্রাস করে মানে যদি হ্রাস করি তাহলে উল্টা ঘটনা ঘটবে, এটাই অবভিয়াস, এই জন্য এটা লিখে দিই। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে কি হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে। একটা লিখছি, আরেকটা তোমরা বুঝে নিবা, কেমন? আর আমার যতটুকু ধারণা, এই লাসেতিলিয়ারের নীতিটা 9, 10 এ টিচাররা খুব ভালোভাবে পড়ায়। যদি না পড়ায় তাহলে অবশ্যই আমাকে বলবা যে না ভাই এটা আরো ভালোভাবে পড়ান। হ্যাঁ ফাহিম সারিয়া বলো। ভাইয়া এখানে যে আমরা নিয়ামক বৃদ্ধি করব, যতটুকু বৃদ্ধি করব ঠিক ততটুকুই কি আবার হয়ে যাবে আগের মতো? না 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 না, এমন ভাবে প্রশমিত হবে যাতে বিক্রিয়াটা সাম্যাবস্থায় যায়, ঠিক আছে, একদম ততটুকু না, সাম্যাবস্থায় যাতে চলে যায়, কেমন? কারণ এখানে কিন্তু সাম্যাবস্থা বিঘ্নিত হয়েছে, কোন একটা নিয়ামক পরিবর্তন করার কারণে তোমার কিন্তু সাম্যাবস্থা যেটা এটা বিঘ্নিত। হ্যাঁ, পুরাটাই গেলে তো আবার ওই সাইডে বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে কিন্তু আবার বেশি হয়ে যাচ্ছে, মানে ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থাটা ফিরে আসে, কেমন? ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে চলো চাপের প্রভাব নিয়ে আলোচনা করি, লাস্ট পয়েন্ট। এখন চাপের প্রভাব ঘটার জন্য দুইটা শর্ত আছে, দুইটা কি আছে, শর্ত আছে। এতক্ষণ পর্যন্ত এই প্রভাবগুলোর জন্য আমাদের কোনো শর্ত শিখতে হয় নাই, বাট এখন আমাদের দুইটা শর্ত মানতে হবে। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ভাইয়া, বিক্রিয়ক এবং উৎপাদগুলা মানে উপাদানগুলা কি হইতে হবে, গ্যাসীয় হইতে হবে। তাহলে লিখে ফেলো, উপাদানগুলো গ্যাসীয় হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। উপাদানগুলো গ্যাসীয় না হইলে আমরা কি চাপের প্রভাব দেখবো না, তাপমাত্রা বাড়াও কমা কোনো চেঞ্জ হবে না, উপাদানগুলি গ্যাসীয় হতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা ভিন্ন হইতে হবে, ঠিক আছে। বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হইতে হবে, ঠিক আছে। সমান মোল সংখ্যা হইলে হবে না ভাইয়া, হবে না। উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয় সাম্যাবস্থায়, তাহলে ওই অবস্থায় কি হবে না, আমাদের চাপের কোনো প্রভাব থাকবে না। তো চলো তিনটা বিক্রিয়া লিখে ফেলি। মনে করো একটা বিক্রিয়া হচ্ছে এরকম, PCl5 থেকে PCl3 প্লাস। ভাইয়া এই চাপের প্রভাবটা কেন থাকে না? বলতেছি।
এই তুমি একটা কঠিন পদার্থে চাপ প্রয়োগ করো, ওইটার আয়তন কমবে বা বাড়বে? না ভাইয়া। তরলের ভিতরে চাপ প্রয়োগ করলে এত সহজে বাড়ে কমে না। গ্যাসের ভিতরে চাপ প্রয়োগ করলে বাড়ে কমে, বারে কম। এই জন্য গ্যাসই হইতে হয়। আর মোল সংখ্যা ভিন্ন হইলে দেখো ভাইয়া, কোন একটা আদর্শ গ্যাস, সেটা যে গ্যাসই হোক না কেন, মোল সংখ্যা সমান হলে তার আয়তন সুনির্দিষ্ট না? হ্যাঁ, জি ভাইয়া। এই জন্য মোল সংখ্যার ঝামেলা আছে, বলতেছি এগুলো বলতেছি। ভাইয়া এখানে সবগুলো উপাদানই কি গ্যাসীয় হইতে হবে? হ্যাঁ, সবগুলো উপাদানই গ্যাসীয় হইতে হবে, এরকম বইতে বলা আছে, ঠিক আছে? বাট মাঝে মাঝে সবগুলা গ্যাসীয় হইতে হয় না আসলে, ঠিক আছে? বাট বইতে যেহেতু বলা আছে, তোমাদের এটা মানা লাগবে যে না, সবগুলাই গ্যাসীয় হইতে হবে। বইতে উপাদানগুলা গ্যাসীয় হতে হবে, এটা ছাড়া আর কোনো কিছু লিখে নাই, এই জন্য আমরা এটাই মেনে নিব। কেমন? এটাই আমাদের জন্য সত্য। গ্যাস গ্যাস এখানে সবগুলো আমি গ্যাসীয় লিখে দিলাম। আচ্ছা, দেখো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে, দেখো ভাইয়া প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর Cl2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এই বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? সাম্যাবস্থায় আছে এবং এখানে তুমি কি করলা, চাপ বাড়াইলা, ঠিক আছে? এই বিক্রিয়া তুমি কি করলা, চাপ বাড়াইলা। এখন চাপ বাড়াইলে বলো তো ভাইয়া, চাপ বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে নাকি কমে? বলো, গ্যাসের আয়তন বাড়ে নাকি কমে? চাপ বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে নাকি কমে? কোন একটা কমে। গ্যাসের আয়তন কমে। এখন দেখো ভাইয়া, এই বিক্রিয়ার উৎপাদে কত আছে? উৎপাদে আছে এখানে 1 মোল, এখানে 2 মোল, মানে আরেক মোল। তাহলে উৎপাদে টোটাল মোল সংখ্যা কত? 2 মোল। বিক্রিয়কে টোটাল মোল সংখ্যা কত? 1 মোল। বলো তো ভাইয়া, 2 মোল গ্যাসের আয়তন বেশি নাকি 1 মোল গ্যাসের আয়তন বেশি? 2 মোলের আয়তন বেশি। 2 মোল। তাহলে চাপ যদি তুমি বাড়াও, তাহলে কি হবে? গ্যাসের আয়তন কমবে। আর গ্যাসের আয়তন কমানোর জন্য তোমার মোল সংখ্যা কমাইতে হবে। তাহলে বলো তো ভাইয়া, মোল সংখ্যা কমানোর জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে যাবে, ঠিক আছে? তাহলে চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম, সেদিকে বিক্রিয়া যাবে, ঠিক আছে? তাহলে তুমি যদি চাপ বৃদ্ধি করো, তাহলে যেদিকে মোল সংখ্যা কম, বিক্রিয়াটা কোন দিকে যাবে? সেদিকে যাবে। তাহলে লিখে ফেলো, চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে সম্মুখমুখী হবে বা পশ্চাৎমুখী হবে এটা আমরা জানি না, ঠিক আছে? এটা যে কোনো দিকে হতে পারে, বাট যেদিকে মোল সংখ্যা কম ওই দিকেই যাবে। তাহলে চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা বেশি কম, যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে। সেদিকে যাবে, ঠিক আছে? তাহলে বলো তো, যদি চাপ হ্রাস করি তাহলে কোন দিকে যাবে? যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে যাবে, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো, সেকেন্ড বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনে থেকে পেছন দিকে যাবে। সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে। দেখো, বাম পক্ষে 4 মোল, ডান পক্ষে কত? 2 মোল। তাহলে চাপ বাড়াইলে কি হবে? আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পাওয়া মানে কি? মোল সংখ্যা হ্রাস পাওয়া। তাহলে অবশ্যই কোন দিকে যাবে? যেদিকে মোল সংখ্যা কম সেদিকে। তাহলে অবশ্যই এই দ্বিতীয় বিক্রিয়া কি, চাপ বাড়াইলে এই বিক্রিয়া সামনের দিকে যাবে। সম্মুখমুখী হবে, ঠিক আছে? সম্মুখমুখী হবে। আর চাপ কমাইলে কি হবে বলো তো ভাইয়া? পশ্চাৎমুখী হবে। আমরা যদি চাপ কমাই তাহলে কি হবে? পশ্চাৎমুখী হবে, ঠিক আছে? চাপ কমাইলে এটা কি হবে? এটা হবে চাপ কমাইলে সম্মুখমুখী। উপরেরটা। আচ্ছা, বলো তো 3 নাম্বার যে বিক্রিয়া H2+I2 চাপের প্রভাব নাই কেন? চাপের প্রভাব নাই কেন? মোল সংখ্যা সমান। তুমি চাপ কমা বাড়াও, আসলে কোনো পার্থক্য নাই, দুই দিকেই কি আছে? মোল সংখ্যা সমান আছে, ঠিক আছে ভাই? এই ছিল মোটামুটি আমাদের লাসিথিলিয়ারের নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন আছে?